বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক স্টিফেন আর কোভের লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইটি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ কিভাবে সব বাধা অতিক্রম করে যান, প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং জীবনে এতটা অর্জন করেন যেন তাদের কাছে কোনো গোপন সূত্র আছে? অন্যদিকে কিছু মানুষ ততটাই কঠোর পরিশ্রম করেও যেখানে ছিলেন সেখানেই থেকে যান। এমন কেন হয়? এটা কি শুধুই ভাগ্য, নাকি এমন কিছু যা আমরা দেখতে পাচ্ছি না? আমরা সবাই সাফল্য চাই, তা কর্মজীবনে হোক, সম্পর্কে হোক বা আত্মবিকাশে। কিন্তু আসল সাফল্য যা ভেতর থেকে শান্তি দেয় তা শুধু বাইরের জগৎ থেকে আসে না, তার শুরু হয় আমাদের ভেতর থেকে। এবার কল্পনা করুন আপনার হাতে একটা রোড ম্যাপ রয়েছে, এমন একটা নকশা যা শুধু আপনাকে বলে না যে কি করতে হবে, বরং এটাও বলে যে কিভাবে ভাবতে হবে, কিভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে নিজেকে রূপান্তরিত করতে হবে। এই বইটি সেই রোড ম্যাপ। এই বই কোনো জাদুর কৌশল বা শর্টকাটের কথা বলে না, বরং এটি আপনাকে সেই অভ্যেসগুলো শেখায় যা গভীর এবং মানুষের চরিত্রকে স্পর্শ করে। এই অভ্যেসগুলো আপনার চিন্তাভাবনাকে বদলে দেয়, আর যখন চিন্তাভাবনা বদলায় তখন কাজও বদলে যায়, আর যখন কাজ বদলায় তখন ফলাফল নিজে থেকেই বদলে যায়। তাই আপনিও যদি স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং এমন একটি মানসিকতা চান যা যে কোনো ঝড়ে আপনাকে স্থির রাখতে পারে, তাহলে এই আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজ আমরা সেই 7টি শক্তিশালী অভ্যেস উন্মোচন করব যা আপনাকে কেবল কার্যকরী করে তুলবে না, বরং একজন উন্নত মানুষ হিসেবেও গড়ে তুলবে। এটি শুধু একটি বই নয়, এটি একটি যাত্রা, আত্মসচেতনতা থেকে আত্মপ্রাধান্য পর্যন্ত। আর আজ আপনি সেই যাত্রার সূচনা করতে চলেছেন। অভ্যেস 1, প্রোঅ্যাক্টিভ হন, বি প্রোঅ্যাক্টিভ। আপনি কি মনে করেন আপনার জীবন আপনার সিদ্ধান্তের ফল নাকি পরিস্থিতির ফল? আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করি যে আমাদের সাথে যা ঘটছে, অফিসের রাজনীতি, পারিবারিক চাপ বা আর্থিক মানসিক চাপ, তাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু কল্পনা করুন যদি আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারতেন, যদি আপনি নিজে বেছে নিতে পারতেন যে কোনো পরিস্থিতিতে কেমন অনুভব করবেন বা কেমন আচরণ করবেন। এটাই হলো প্রথম অভ্যেস, প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় হওয়া। প্রোঅ্যাক্টিভ হওয়ার অর্থ সারাক্ষণ ব্যস্ত থাকা নয়, এর অর্থ হলো নিজের কাজ এবং প্রতিক্রিয়ার দায়িত্ব নেওয়া। যখন কিছু ভুল হয় আমরা প্রায়শই বলি, কি করব, আমার ভাগ্যই খারাপ, বা ওরা এমনই, আমি কি করতে পারি। এই কথাগুলো একজন প্রতিক্রিয়াশীল মানুষের পরিচয়। প্রতিক্রিয়াশীল মানুষেরা তাদের আবেগ এবং মেজাজকে বাইরের জগতের উপর ছেড়ে দেয়। আবহাওয়া খারাপ হলে মন খারাপ, কেউ কিছু বললে সারাদিন নষ্ট। কিন্তু প্রোঅ্যাক্টিভ মানুষেরা নিজেদের শক্তি নিজেদের ভেতরেই খুঁজে পান। তাদের মনোভাব হয়, আমি বদলাতে পারি, আমি বেছে নিতে পারি, আমি আমার জীবনের স্রষ্টা। ভাবুন তো, আপনি আপনার দিন কিভাবে শুরু করেন? হোয়াটসঅ্যাপ মেসেজ আর খবর দিয়ে? আপনি কি প্রতিক্রিয়া করছেন নাকি সচেতনভাবে কাজ করছেন? প্রোঅ্যাক্টিভ হওয়ার অর্থ হলো উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝখানে শূন্যস্থানকে চেনা। সেই শূন্যস্থানই আপনার স্বাধীনতা, আপনার বিকাশ, আপনার শক্তি। ধরুন কেউ আপনাকে অপমান করল, একজন প্রতিক্রিয়াশীল মানুষ সঙ্গে সঙ্গে রেগে ফেটে পড়বে, কিন্তু একজন প্রোঅ্যাক্টিভ মানুষ থামবে, ভাববে এবং এমন একটি প্রতিক্রিয়া বেছে নেবে যা তার মূল্যবোধের সাথে মেলে। প্রোঅ্যাক্টিভ মানুষ নিজেকে প্রশ্ন করে না আমার কি চাই, তারা প্রশ্ন করে আমি কেমন মানুষ হতে চাই। আর এই প্রশ্নই আপনার জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে। যখন আপনি প্রোঅ্যাক্টিভ হন তখন আপনি শিকার হওয়া ছেড়ে দেন, দোষারোপ করা ছেড়ে দেন এবং অজুহাত দেওয়া ছেড়ে দেন। আপনি একটা নতুন ইতিহাস তৈরি করতে শুরু করেন, এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে নিজেই নেতৃত্ব দেন। এই অভ্যেসটি সহজ নয়, কারণ এর জন্য নিজের মুখোমুখি হতে হয়, নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করতে হয়। কিন্তু এই অভ্যেসটি বাকি 6টি অভ্যেসের ভিত্তি। তাই আজ থেকে একটি ছোট্ট পদক্ষেপ নিন। আপনার ভাষা পরিবর্তন করুন। আমি কিছু করতে পারবো না, এর বদলে বলুন আমি চেষ্টা করব। আমার সময় নেই, এর বদলে বলুন এটা এখন আমার প্রাধান্য নয়। কারণ যখন আপনি প্রোঅ্যাক্টিভ হন, আপনি শুধু পরিস্থিতি বদলান না, আপনি নিজেকে বদলান। আর যখন মানুষ নিজেকে বদলায় তখন পুরো পৃথিবীটাই বদলাতে শুরু করে। অভ্যেস 2, শেষটা মাথায় রেখে শুরু করুন। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে এবং কল্পনা করুন যে আপনি আপনার নিজের অন্ত্যেষ্টিক্রিয়া দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার বন্ধু, পরিবার, সহকর্মীরা সবাই সেখানে এবং তারা আপনার সম্পর্কে বলছে। এবার ভাবুন
আপনি কি চান তারা আপনার সম্পর্কে বলুক? সে খুব ধনী ছিল, নাকি সে হৃদয়ের এত খাঁটি মানুষ ছিল যে তার কথা আজও মনে পড়ে? স্বাগত দ্বিতীয় অভ্যাসে, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। অর্থাৎ যে কোনো কাজ শুরু করার আগে তার শেষ বা চূড়ান্ত ফলাফল আপনার মনে পরিষ্কার থাকা উচিত। এই অভ্যাসের উদ্দেশ্য হলো আমরা যেন স্বচ্ছতার সাথে বাঁচি, জীবনটা শুধু যাপন না করে তাকে ডিজাইন করি। কারণ সত্যিটা হলো, বহু মানুষ ব্যস্ত, কঠোর পরিশ্রমী, কিন্তু তারা ভুল সিঁড়ি বেয়ে উঠছে। কল্পনা করুন, আপনি সম্পূর্ণ শক্তি দিয়ে একটা দেওয়ালের সিঁড়ি বেয়ে উঠছেন এবং উপরে পৌঁছে দেখলেন যে দেওয়ালটাই ভুল ছিল। এটাই হয় যখন আমরা কিছু না ভেবেই দৌড়াতে থাকি। ক্যারিয়ার, টাকা, সাফল্য সব কিছুর পিছনে ছুটি, কিন্তু এটা ভাবি না যে আমরা আসলে কি চাই। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ডের অর্থ হলো আপনি আপনার জীবনের একটি ব্যক্তিগত ব্লুপ্রিন্ট তৈরি করুন। যেমন একজন স্থপতি কোনো ভবন তৈরির আগে তার নকশা তৈরি করেন, তেমনি আপনাকেও আপনার জীবনের নকশা তৈরি করতে হবে। আপনি কে হতে চান? আপনার উদ্দেশ্য কি? আপনার মূল্যবোধ কী? যদি আপনার কাছে এই স্বচ্ছতা থাকে, তবে আপনার সিদ্ধান্তগুলো স্পষ্ট হবে। তখন আপনি সব কিছু করে ফেলি এই বিভ্রান্তিতে পড়বেন না। আপনি সেটাই বেছে নেবেন যা আপনার দর্শনের সাথে মেলে। ভাবুন তো, আপনি কি কখনো আপনার ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট লিখেছেন? এমন একটি বিবৃতি যা আপনার জন্য কম্পাসের মতো কাজ করবে, যা বলে দেবে আপনি কে এবং কেন। যখন আপনি শেষটা স্পষ্টভাবে দেখতে পান, তখন আপনার প্রাধান্যগুলো বদলাতে শুরু করে। তখন আপনি জরুরি জিনিসের পেছনে ছোটেন না, আপনি গুরুত্বপূর্ণ জিনিসগুলো বেছে নেন। তখন আপনি অন্যের প্রত্যাশা অনুযায়ী চলেন না, আপনি আপনার ভেতরের কণ্ঠ শোনেন। এই অভ্যেসের একটি আবেগঘন সত্য হলো, আমরা সব কিছু দুইবার সৃষ্টি করি। প্রথমবার আমাদের মনে, দ্বিতীয়বার বাস্তবে। প্রশ্ন হলো, আপনার জীবনের প্রথম সৃষ্টি কি আপনি করেছেন, নাকি তা করছে সমাজ এবং অন্যেরা? আজই কিছু সময় বের করে নিজেকে এই প্রশ্নটি করুন। যখন আমার জীবনের শেষ হবে, আমি নিজের সম্পর্কে কেমন অনুভব করতে চাই? আর সেই দর্শন নিয়েই আজকের দিনটি শুরু করুন। কারণ দিক নির্দেশনাই যদি সঠিক না হয়, তবে গতির কোনো অর্থ নেই। শেষটা মাথায় রেখে শুরু করুন, আর আপনি দেখবেন আপনার জীবন প্রথমবারের মতো সত্যিই আপনার হয়ে উঠছে। অভ্যেস ৩, জরুরি কাজ আগে করুন। পুট ফার্স্ট থিংস ফার্স্ট। আমাদের সবার জীবনেই দিনে ২৪ ঘন্টা থাকে, তবুও কিছু মানুষ প্রতিদিন তাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছায়, আর কিছু মানুষ দিন শেষে শুধু ভাবে, আজ তো কিছুই করতে পারলাম না। এমন কেন হয়? কারণ পার্থক্য সময়ের পরিমাণে নয়, পার্থক্য হলো অগ্রাধিকার বা প্রায়োরিটিতে। আর এটাই হলো তৃতীয় অভ্যেস, পুট ফার্স্ট থিংস ফার্স্ট। অর্থাৎ যা সবচেয়ে জরুরি তা সবার আগে করতে শিখুন। এটা শুনে আপনার মনে হতে পারে, আরে এ তো টাইম ম্যানেজমেন্টের কথা। কিন্তু না, এটি তার চেয়েও অনেক গভীর। এই অভ্যেস আপনাকে সময়কে নয়, নিজেকে পরিচালনা করতে শেখায়। ভাবুন তো, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে সারাদিন ব্যস্ত ছিলেন, কিন্তু যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটাই করা হয়নি? সেই ফোনটা করা, সেই বইটা পড়া, সেই আইডিয়াটা লেখা সব বাকি রয়ে গেল, কারণ মাঝে জরুরি কিছু কাজ এসে পড়েছিল। এই অভ্যেস আপনাকে একটি শক্তিশালী পার্থক্য শেখায়। প্রতিটি জরুরি জিনিস গুরুত্বপূর্ণ নয়, এবং প্রতিটি গুরুত্বপূর্ণ জিনিস জরুরি নয়। উদাহরণস্বরূপ, একটি ইমেলের উত্তর দেওয়া জরুরি হতে পারে, কিন্তু নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ জরুরি কাজে জড়িয়ে গিয়ে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো ভুলে যায়, কারণ জরুরি কাজ শোরগোল করে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস চুপচাপ থাকে। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার অগ্রাধিকার অনুযায়ী জীবনযাপন করছেন, নাকি অন্যের প্রত্যাশা অনুযায়ী? পুট ফার্স্ট থিংস ফার্স্ট আপনাকে শেখায় আপনার ভূমিকা বা লক্ষ্য চিনতে। আপনি কারো সন্তান, কারো সঙ্গী, একজন উদ্যোক্তা, ছাত্র বা বন্ধু। প্রতিটি ভূমিকাতেই আপনার দায়িত্ব আছে, এবং প্রতিটি ভূমিকার জন্য কিছু অর্থপূর্ণ লক্ষ্য থাকা উচিত। যখন আপনি এই স্বচ্ছতা অর্জন করেন, তখন আপনার প্রতিটি দিন উদ্দেশ্যপূর্ণ হয়ে ওঠে। এবার আসে শৃঙ্খলার কথা, কারণ যা জরুরি তা সবসময় সহজ হয় না। খুব সকালে ওঠা, ডিস্ট্র্যাকশন এড়ানো, অর্থপূর্ণ কাজ করা, এগুলো সবসময় মনকে খুশি করার মতো কাজ নয়, কিন্তু এই অভ্যেসগুলোই আপনার জীবনকে রূপান্তরিত করতে পারে। পুট ফার্স্ট থিংস ফার্স্টের অর্থ হলো আপনার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা, আপনার ইচ্ছাশক্তিকে দৈনন্দিন সিদ্ধান্তে ব্যবহার করা, এবং সবচেয়ে জরুরি, না বলতে শেখা। কারণ যখন আপনি সবাইকে হ্যাঁ বলেন, তখন আপনি আপনার সবচেয়ে জরুরি কাজগুলোকে না বলছেন। আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি আজ যা করছি তা আমাকে সেই জীবনের কাছাকাছি নিয়ে যাচ্ছে যা আমি দ্বিতীয় অভ্যেসে কল্পনা করেছিলাম?
যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক পথে আছেন, যদি না হয় তাহলে আপনাকে থেমে ভাবতে হবে। কারণ শেষ পর্যন্ত সফল তারাই হয় না যারা সব কিছু করে, বরং তারাই হয় যারা সঠিক কাজগুলো আগে করে। আজ থেকেই ঠিক করুন, আপনি প্রতিক্রিয়ায় নয় কর্মে বাঁচবেন। আপনি ব্যস্ত নন, কার্যকরী হবেন। এবং আপনি আপনার জীবনকে দিশাহীন ভিড়ে হারিয়ে যেতে দেবেন না। জরুরি কাজ আগে করুন আর দেখুন কিভাবে আপনার অগ্রাধিকার আপনার পরিচয় পরিণত হয়। অভ্যেস 4, উইন উইন ভাবুন। থিঙ্ক উইন উইন। একটু ভাবুন তো, আপনি কোনো আলোচনায় আছেন বা কোনো সম্পর্কে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, অথবা কোনো বন্ধু, সঙ্গী বা সহকর্মীর সাথে কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে। এখন একটি প্রশ্ন, আপনার কি প্রতিবার জেতাটা জরুরি মনে হয়, নাকি আপনার মনে হয় যে অপর পক্ষ জিতলে আপনি হেরে যাবেন? আমরা যে জগতে বড় হয়েছি সেখানে একটি সাধারণ মানসিকতা কাজ করে, হয় আমি জিতব নয়তো সে জিতবে। যেন জীবনটা একটা দৌড়, যেখানে একজনের জয় অন্যের হার হয়ে দাঁড়ায়। কিন্তু জীবন কি শুধুমাত্র একটি প্রতিযোগিতা? প্রতিটি আলাপচারিতায় কি কাউকে হারতেই হবে? চতুর্থ অভ্যেসের মূল কথাটা এটাই, থিঙ্ক উইন উইন, অর্থাৎ এমন মানসিকতা রাখা যেখানে আমিও জিতব এবং তুমিও জিতবে। এটা কোনো অনুপ্রেরণামূলক উক্তি নয়, এটা একটা মানসিকতা যা সম্পর্ক, যোগাযোগ এবং সহযোগিতার ভিত্তি হতে পারে। থিঙ্ক উইন উইনের অর্থ হলো আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করি না, বরং সহযোগিতা করি। আমরা কাউকে নিচে ফেলে ওপরে উঠি না, বরং একে অপরকে সাথে নিয়ে ওপরে উঠি। ভাবুন তো, আপনি কি কখনো কারো সাফল্য দেখে সামান্য ঈর্ষা অনুভব করেছেন, বা কখনো চেয়েছেন যে কেউ আপনার প্রশংসা করুক, কিন্তু যখন সে অন্য কারো প্রশংসা করেছে তখন আপনার খারাপ লেগেছে? এই অনুভূতিগুলো খুব স্বাভাবিক, কারণ আমরা তুলনার সংস্কৃতিতে বাস করি। কিন্তু উইন উইন মানসিকতা আমাদের তুলনা থেকে সহযোগিতার দিকে নিয়ে যায়। এই অভ্যেসের সৌন্দর্য হলো এটি শুধু একটি মনোভাব নয়, এটি আপনার চরিত্রের সাথে জড়িত। উইন উইন ভাবতে হলে আপনার মধ্যে সততা বা ইন্টিগ্রিটি থাকতে হবে। আপনি যা বলেন তাই করেন। পরিমুখ্যতা থাকতে হবে বা ম্যাচিউরিটি, অন্যের চিন্তাভাবনাকে সম্মান করা। এবং প্রাচুর্যের মানসিকতা থাকতে হবে বা অ্যাবান্ডেন্স মেন্টালিটি, এই বিশ্বাস যে পৃথিবীতে সকলের জন্য যথেষ্ট রয়েছে। যারা উইন উইন ভাবতে পারে না তারা অভাবের মানসিকতায় বাঁচে। তাদের মনে হয় ভালোবাসা, সম্মান, সফলতা সব কিছুই সীমিত। যদি কেউ পেয়ে যায় তাহলে আমার জন্য কমে যাবে। কিন্তু যারা উইন উইন ভাবে তারা জানে যে অন্যের সাফল্য আমার সাফল্যকে কমিয়ে দেয় না, বরং আমরা একসাথে মিলে আরও বেশি কিছু অর্জন করতে পারি। এটা সহজ নয়, কারণ অনেক সময় মানুষ আপনাকে ম্যানিপুলেট করবে, প্রতারণা করবে। তাহলে প্রতিবার উইন উইন সম্ভব না, কিন্তু এই মানসিকতা সবসময় সম্ভব। কখনো কখনো বেস্ট সলিউশন হলো নো ডিল, অর্থাৎ যদি কোনো স্থিতি উইন উইন না হতে পারে তবে আমি সেই চুক্তিতে প্রবেশই করব না। কল্পনা করুন আপনার সম্পর্কগুলো এমন হোক যেখানে উভয় পক্ষই বিকশিত হচ্ছে, যেখানে কোনো অহংকারের লড়াই নেই, বরং পারস্পরিক সম্মান আছে, যেখানে আপনার জয় অপরপক্ষের হার নয়। উইন উইন শুধু ব্যবসা বা আলোচনায় নয়, এটি অভিভাবকত্ব, বন্ধুত্ব, ভালোবাসা এবং এমনকি নিজের সাথে সম্পর্কেও কাজ করে। যখন আপনি নিজের জন্য জয় চান আত্মসম্মানের সাথে এবং অপরপক্ষের জন্য জয় চান সহানুভূতির সাথে, তখনই আপনি সত্যিকারের কার্যকরী হয়ে ওঠেন। কারণ আসল জয় একা জেতা নয়, আসল জয় তখনই হয় যখন আপনি সবার সাথে জেতেন। তাই আজ থেকে বেছে নিন উইন লুজ বা লুজ উইন নয়, শুধু এবং শুধুমাত্র উইন উইন। অভ্যাস 5, আগে বোঝার চেষ্টা করুন, তারপর বোঝানোর। আপনি কি কখনো কারো সাথে কথা বলার সময় অনুভব করেছেন যে সেই শুনছে বটে, কিন্তু আসলে শুনছে না, শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছে, বোঝার জন্য নয়? এবার নিজেকে প্রশ্ন করুন, আপনিও কি কখনো এমন করেন? আমরা মানুষ স্বাভাবিকভাবেই বলার জন্য তাড়াহুড়ো করি। আমরা চাই যে লোকেরা আমাদের বুঝুক, আমাদের অনুভূতি বুঝুক, আমাদের কথা মানুক। কিন্তু আমরা ভুলে যাই যে সংযোগের প্রথম ধাপ হলো বোঝা, শুধু বলা নয়। এটাই হলো পঞ্চম অভ্যাস, আগে বোঝার চেষ্টা করুন, তারপর বোঝানোর। অর্থাৎ আপনি যদি চান কেউ আপনার কথা বুঝুক, তবে সবার আগে আপনি তার কথা বুঝুন। এখন একটি প্রশ্ন, যখন কেউ তার কষ্ট, হতাশা বা বিভ্রান্তি নিয়ে আপনার কাছে আসে, তখন কি আপনি তাকে পুরোপুরি শোনেন, নাকি সঙ্গে সঙ্গে পরামর্শ দিতে শুরু করেন? অনেকেই পরামর্শ দিতে তাড়াহুড়ো করে,
এটা না জেনেই যে অপর পক্ষ কোন মানসিকতায় আছে বা তার আসলে কি প্রয়োজন। কল্পনা করুন, কোনো ডাক্তার আপনাকে কিছু না জিজ্ঞেস করে না বুঝেই ওষুধ দিয়ে দিলেন। আপনি কি তার উপর ভরসা করবেন? তাহলে সম্পর্কের ক্ষেত্রে আমরা এমন কেন করি? এই অভ্যাসের সৌন্দর্য হলো এটি আপনাকে একটি দুর্লভ উপহার দেয়, সহানুভূতিশীল শ্রবণ। অর্থাৎ শুধু শব্দ নয়, আবেগ এবং সেই নীরবতাকেও শোনা যা কারো কথার মাঝে লুকিয়ে আছে। সহানুভূতিশীল শ্রোতা হতে হলে আপনাকে বিচার করার প্রবণতা দূর করতে হবে। উত্তর দেওয়ার তাড়াহুড়া না করে শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে। যখন আপনি কাউকে মন দিয়ে শোনেন, তখন সেই কেবল শোনা নয়, বোঝা হয়েছে বলে অনুভব করে। আর এটাই মানুষের একটি মৌলিক চাহিদা, বোঝা অনুভব করা। এবার আসি দ্বিতীয় ভাগ, দেন টু বি আন্ডারস্টুড, অর্থাৎ তারপর বোঝানোর। যখন আপনি প্রথমে অপরপক্ষকে বোঝেন, তখন আপনার প্রভাব বহুগুণ বেড়ে যায়। এখন যখন আপনি কথা বলেন, তখন লোকেরা সত্যিই শোনে, কারণ আপনি তাদের সম্মান দিয়েছেন, মনোযোগ দিয়েছেন। কার্যকরী যোগাযোগ শুধু ভালো শব্দ দিয়ে হয় না, তা হয় সংযোগের মাধ্যমে। ভেবে দেখুন, বাড়িতে, অফিসে, বন্ধুদের মধ্যে কতবার সংঘাত শুধু এই কারণেই হয় যে আমরা একে অপরকে বোঝার চেষ্টাই করি না। প্রত্যেক মানুষ চায় তার কথা শোনা হোক, তার অনুভূতিকে বৈধতা দেওয়া হোক। আর যখন আপনি কাউকে এই উপহারটি দেন, কোনো বাধা না দিয়ে, কোনো পরামর্শ না দিয়ে, তখন আপনি সত্যিই নিরাময় সৃষ্টি করেন। আগে বোঝার চেষ্টা করুন, তারপর বোঝানোর। এটা কোনো কৌশল নয়, এটি একটি মানসিকতা, একটি হৃদয়ের বিন্যাস। আর সবচেয়ে ভালো কথা হলো, যখন আপনি অন্যদের বোঝেন, তখন আপনি নিজেকেও নতুনভাবে বুঝতে শুরু করেন। তাই পরের বার যখন কেউ আপনার কাছে তার গল্প নিয়ে আসবে, তখন শুনুন, কোনো বাধা না দিয়ে, কি উত্তর দেবেন তা না ভেবে শুধু একবার সত্যিই বোঝার চেষ্টা করুন। হয়তো এই একটা চেষ্টাই কারো পুরো জীবন বদলে দেবে। অভ্যাস 6, সিনার্জি তৈরি করুন। সিনার্জি করতে পারেন। আপনি কি আপনার আশেপাশে এমন মানুষ দেখেছেন যারা সব কিছুতে একা চমকাতে চায়, যারা অন্যের কথা কেটে দেয়, আধিপত্য দেখায়, শুধু নিজেকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকে? আবার অন্যদিকে কিছু মানুষ এমনও থাকে যারা একসাথে ভাবে, একে অপরের শক্তি প্রশংসা করে এবং ভিন্নতাকে উদযাপন করে। সিনার্জি এখানেই জন্ম হয়, ভিন্নতাকে হুমকি নয়, শক্তি হিসাবে মেনে নেওয়ার মাধ্যমে। কল্পনা করুন, এটি অর্কেস্ট্রার কথা, যেখানে প্রতিটি বাদ্যযন্ত্রের সুর আলাদা, কিন্তু যখন সবাই একসাথে একটি সুরে বাজে, তখন এমন একটি সঙ্গীত তৈরি হয় যা আত্মাকে স্পর্শ করে। সিনার্জিও তখনই ঘটে যখন ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি অহংকারের সংঘর্ষ ছাড়াই একত্রিত হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই ভয় পাই যে হয়তো অন্য কারো আইডিয়া বেশি ভালো হয়ে যাবে, বা হয়তো আমাদের নিজের চিন্তাভাবনা বদলাতে হবে। কিন্তু সত্যিকারের সিনার্জি তখনই সম্ভব যখন আমরা নিজেদের উন্মুক্ত করি, যখন আমরা মেনে নেই যে আমি সব কিছু জানি না এবং আমি অন্য কারো কাছ থেকেও কিছু শিখতে পারি। সিনার্জির মানে আপোষ বা কম্প্রোমাইজ নয়। আপোষে উভয় পক্ষই কিছু হারায়, কিন্তু সিনার্জিতে উভয় পক্ষই নতুন কিছু সৃষ্টি করে যা স্বতন্ত্রভাবে কখনো সম্ভব ছিল না। এবার ভাবুন তো, যদি প্রতিটি সম্পর্কে, প্রতিটি দলে, প্রতিটি আলোচনায় এই মানসিকতা চলে আসে যে আমরা একে অপরকে কাটব না, বরং জুড়ব, তাহলে কি হবে? মতবিরোধ হবে, অবশ্যই হবে, কিন্তু সেই সংঘাত ধ্বংসাত্মক হবে না, বরং সেই সংঘাত থেকে নতুন সমাধান জন্ম নেবে। কারণ যখন দুজন মানুষ ভিন্নভাবে ধাবে, তখন সংঘাত হতে পারে, কিন্তু যদি সম্মান বজায় থাকে, তাহলে সেই সংঘাত থেকে সৃজনশীলতা বেরিয়ে আসে। সিনার্জির সবচেয়ে সুন্দর দিক হলো, এটি শুধু ফলাফলই বদলায় না, এটি সম্পর্কেও বদলে দেয়। যখন আপনি কারো কথা খোলা মনে শোনেন, তার আইডিয়াকে গুরুত্ব দেন, তখন সেই মানুষটি নিজেকে ক্ষমতায়ন মনে করে, আর তখনই বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাসই প্রতিটি মহান সহযোগিতার ভিত্তি। তাই পরের বার যখন আপনি কোনো দলে থাকবেন বা কারো সাথে মতবিরোধ হবে, তখন ভাবুন, আমি কি শুধু জিততে চাই, নাকি আমরা একসাথে মিলে নতুন কিছু তৈরি করতে চাই? কারণ পৃথিবীকে একা জয় করা যায় না, কিন্তু একসাথে মিলে আমরা এমন একটি পৃথিবী তৈরি করতে পারি যেখানে প্রত্যেক ব্যক্তির স্বাতন্ত্র্য একটি সম্পদ। সিনার্জাইজ করুন আর দেখুন কিভাবে আপনি একার শক্তির চেয়ে অনেক বেশি হয়ে উঠতে পারেন। অভ্যাস 7, করাত ধার দিন। কল্পনা করুন, এক ব্যক্তি জঙ্গলে কাঠ কাটছে,
সে ঘামে ভিজে যাচ্ছে, কিন্তু কাঠ আর কাটা হচ্ছে না। আপনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, করাতটা ধার দিচ্ছ না কেন? সেই ক্লান্ত মানুষটি উত্তর দিল, সময় নেই, কাঠ কাটতে হবে। ভাবুন তো, আপনিও কি আপনার জীবনে এভাবেই দৌড়াচ্ছেন? কাজের পর কাজ, দায়িত্বের বোঝা, ডেডলাইন, চাপ, স্ট্রেস, কিন্তু না থেমে, না বিশ্রাম নিয়ে, না ভেবে, শুধু চলেছেন তো চলেছেন। এটাই হলো সপ্তম অভ্যাস, শার্পেন দ্য স, অর্থাৎ নিজেকে রিচার্জ করা, নবায়ন করা এবং আবার প্রস্তুত করা। কারণ যদি আমরা সময় সময় নিজের নবায়ন না করি, তাহলে ধীরে ধীরে আমরা ক্লান্ত হয়ে যাব, ভেঙে পড়ব, এবং তখন আর সেই মানুষটি থাকব না যা আমরা হতে চেয়েছিলাম। এখন প্রশ্ন আসে, করাত ধার দেওয়া মানে কি? এর অর্থ হলো আপনার ভেতরে 4টি দিককে পুষ্ট করা। 1. শারীরিক, আপনার শরীর, আপনার শক্তি, আপনার স্বাস্থ্য। আপনি কি পর্যাপ্ত ঘুমাচ্ছেন? স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন? প্রতিদিন হাঁটছেন, নড়াচড়া করছেন, জীবনযাপন করছেন? 2. মানসিক, আপনার মন। আপনি কি প্রতিদিন নতুন কিছু শিখছেন, পড়ছেন, নাকি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আপনার মনোযোগ হারিয়ে যাচ্ছে? 3. আবেগিক বা সামাজিক, আপনার অনুভূতি, আপনার সম্পর্ক। আপনি কি আপনার সম্পর্কগুলোকে সময় দিচ্ছেন? আপনি কি নিজের সাথে সংযুক্ত আছেন, নাকি শুধু অন্যদের খুশি করার দৌড়ে মত্ত? 4. আধ্যাত্মিক, আপনার আত্মা, আপনার উদ্দেশ্য। আপনি কি সেই কেনরকে মনে রেখেছেন যা আপনাকে সকালে ওঠার কারণ দেয়? করাত ধার দেওয়া কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার জন্য জরুরি। কারণ যদি আপনি নিজেকে পুষ্ট না করেন, তবে আপনি অন্যদেরও কিছু দিতে পারবেন না। নিজেকে প্রশ্ন করুন, আপনি শেষ কবে নিজের জন্য কিছু করেছেন? কোনো বই পড়েছেন, একটু হেঁটেছেন, কারো সাথে মন খুলে কথা বলেছেন, বা শুধু নিজের সাথে যুক্ত হয়েছেন? সব সময় মনে রাখবেন, আত্মযত্ন, সেলফ কেয়ার স্বার্থপরতা নয়, এটি সবচেয়ে বড় বিনিয়োগ যা আপনি নিজের মধ্যে করেন। এই অভ্যাসের জাদু তখনই শুরু হয় যখন আপনি বুঝতে পারেন যে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি নিজেই। আর যদি আপনি নিজেকে সময় না দেন, তবে ধীরে ধীরে আপনার উৎপাদনশীলতা, আপনার সৃজনশীলতা, আপনার মানবতা সব কিছুই ভোঁটা হয়ে যাবে। শার্পেন দ্য সয়ের অর্থ হল থামা, প্রতিফলন করা এবং তারপর নতুন শক্তি নিয়ে জেগে ওঠা। তা সে ভোরের শান্ত নীরবতাই হোক, বা পছন্দের বইয়ের কয়েকটি পাতা, বা নিজের লক্ষ্যগুলোকে আবার মনে করা। প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে নতুন করে ধারালো করে তোলে। কারণ একটি ধারালো করাত কম পরিশ্রমে বেশি কাটে, আর একটি ধারালো মানুষ কম চাপে বেশি অর্জন করে। তাই আজই একটি প্রতিশ্রুতি নিন যে আপনি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে আপনার ভেতরের করাতকে ধার দেবেন, যাতে আপনি শুধু সফলই নন, বরং টেকসইভাবে সফল এবং একজন খাঁটি মানুষও হয়ে উঠতে পারেন। করাত ধার দিন আর নিজেকে সেই মানুষ হিসাবে গড়ে তুলুন যাকে দেখে আপনি নিজেই গর্ব অনুভব করবেন। এখন যখন আমরা এই যাত্রার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আসুন একবার থেমে এই পুরো যাত্রাকে হৃদয় দিয়ে অনুভব করি। আমরা একসাথে 7টি অভ্যাসের কথা বলেছি, কিন্তু এগুলো শুধু বইয়ের 7টি অভ্যাস ছিল না। এগুলো ছিল 7টি দরজা, যা আমাদের নিজেদের গভীরে নিয়ে যায়। এই বইটি আমাদের শেখায় না যে কিভাবে পৃথিবীকে বদলাতে হয়, বরং শেখায় কিভাবে নিজেকে বদলাতে হয়, ভেতর থেকে, গভীর থেকে, সততার সাথে। কারণ সত্যিকারের প্রভাবশালী মানুষ তারা নন যারা শুধু কথা বলে, বরং তারা যারা দায়িত্ব নেয়, যারা নিজেদের নীতির ওপর দাঁড়িয়ে থাকে, যারা শুনতে জানে, বুঝতে জানে এবং তারপর জ্ঞান, সচেতনতা এবং উদ্দেশ্যের সাথে কাজ করে। প্রতিটি অভ্যাস একটি নতুন আয়না, যেখানে আমরা নিজেদের দুর্বলতাকে ভয় পাই না, বরং সেগুলোকে চিনে বিকশিত হই। প্রোঅ্যাক্টিভ হন আমাদের শিখিয়েছে পরিস্থিতির দোহাই দেওয়া ছেড়ে উদ্যোগ নিতে এবং নিজের প্রতিক্রিয়া বেছে নিতে। শেষটা মাথায় রেখে শুরু করুন আমাদের উপলব্ধি করিয়েছে যে একদিন সব কিছু শেষ হয়ে যাবে, তাই আজ সেটাই যাপন করা উচিত যা সত্যিই গুরুত্বপূর্ণ। জরুরি কাজ আগে করুন আমাদের শিখিয়েছে যে ব্যস্ত থাকাই প্রদর্শীলতা নয়, বরং সঠিক সময় সঠিক কাজ করাটাই আসল সাফল্য। উইন উইন ভাবুন আমাদের বুঝিয়েছে যে আমাদের সম্পর্কগুলো জিরো সাম গেম নয়, আমরা সবাই একসাথে জিততে পারি। আগে বোঝার চেষ্টা করুন, সম্ভবত সবচেয়ে জরুরি পার্ট ছিল।
কারণ এই পৃথিবীকে বোঝার আগে আমাদের একে অন্যকে বুঝতে হবে। সিনার্জি তৈরি করুন আমাদের সহযোগিতার জাদু দেখিয়েছে, যেখানে ভিন্নতা বিভেদ সৃষ্টিকারী নয় বরং সৃজনশীল হতে পারে। এবং শেষে করাত ধার দিন আমাদের মনে করিয়ে দিয়েছে যে শুধু যে দৌড়ায় সে ক্লান্ত হয়, আর যে থেমে নিজেকে নবায়ন করে সেই দীর্ঘ দৌড়ের আসল বিজয়ী। এখন প্রশ্ন এটা নয় যে আপনি এই 7টি অভ্যাস শুনেছেন বা বুঝেছেন। প্রশ্ন হলো, আপনি কি এগুলোকে গ্রহণ করবেন? কারণ এই বইটি শুধু একটি ধারণা নয়, এটি একটি প্রতিশ্রুতি নিজের প্রতি, নিজের বিকাশের প্রতি এবং এই পৃথিবীতে একটি অর্থপূর্ণ প্রভাব ফেলার প্রতি। তাহলে আপনি কি প্রস্তুত? একটি নতুন সূচনার জন্য প্রস্তুত? নিজেকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রস্তুত? আপনার সেই ভার্সনটিকে জন্ম দেওয়ার জন্য প্রস্তুত যা আজ শুধু একটি স্বপ্ন? যদি আজকের এই আলোচনা আপনার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে, কিছু ভাবতে বাধ্য করে থাকে বা আপনাকে নিজের গভীরে উঁকি দেওয়ার একটি সুযোগ দিয়ে থাকে, তাহলে এখান থেকেই শুরু করুন। কারণ পরিবর্তন সবসময় বাইরে থেকে আসে না, তা ভেতর থেকে শুরু হয়। আর প্রতিটি ছোট পদক্ষেপ একটি বড় রূপান্তরের ভিত্তি হতে পারে। যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটাকে শুধু একটি আলোচনার মতো থাকতে দেবেন না, এটাকে আপনার জীবনের একটি কণ্ঠস্বর বানান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনার সবচেয়ে প্রিয় অভ্যাসটি কোনটি ছিল এবং কেন। আর যদি আপনি চান যে এমনই শক্তিশালী বই এবং চিন্তাভাবনাকে উদ্দীপিত করার মতো কথা আপনার কাছে পৌঁছতে থাকুক, তাহলে বুক গিস্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখানে শুধু বই শোনাই না, আমরা সেই চিন্তাভাবনাকে জাগিয়ে তুলি যা আপনার ভেতরে আগে থেকেই উপস্থিত আছে, শুধু জেগে ওঠার অপেক্ষা। দেখা হবে পরের আলোচনায় একটি নতুন বইয়ের সাথে, একটি নতুন চিন্তার সাথে। ধন্যবাদ।